আমি প্রেম করার জন্য মানুষ পাই, প্রেমিক পাই, প্রেমিকা পাই, কিন্তু যখন আমি বিয়ে করতে যাচ্ছি আমি তখন পাত্রী বা পাত্র পাচ্ছি না। আমি একটা সম্পর্কে জড়িয়েছি, আমার সম্পর্ক ভেঙে গিয়েছে, কিন্তু এরপর আমি বিয়ে করতে গেলে আমি কনফিউজড যে আসলে কোন মানুষটা আমার জন্য ভালো হবে। আর এটা থেকে যদি আমরা আরেকটু 2 নম্বর পয়েন্টে যাই, সেই ক্ষেত্রে যদি দেখি যে ডিভোর্স, বর্তমান সময়ে তো প্রচুর পরিমাণ ডিভোর্স হচ্ছে, কিন্তু এটা এমন একটা স্টিগমা যে আমাদেরকে বলা হচ্ছে যে ডিভোর্সের পরে তোমার বিয়ে করার কোনো চান্স নাই। বিশেষ করে তুমি মেয়ে হলে তো তোমার পয়েন্ট কমে গেল, তোমার একটা দাগ পড়ে গেল। আর ছেলে হলেও কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ডিভোর্সই, এই শব্দটা শুনলে আমরা পিছিয়ে যাচ্ছি। কিন্তু একটা মানুষ যখন 30 বছর বয়সে ডিভোর্স হচ্ছে, একটা মানুষের যখন 35 বছর বয়সে ডিভোর্স হচ্ছে বা 40 বছর বয়সে ডিভোর্স হচ্ছে, সে তো একা তার জীবনটা কাটাতে পারবে না, তার তো আসলেই কাউকে না কাউকে প্রয়োজন হবে। এটা আমি আরও বেশি দেখি কাপল কাউন্সেলিংয়ের সময়, যে বিয়ে করলাম কিন্তু বিয়ের পরপরে আমি হঠাৎ করে আবিষ্কার করলাম যে এর সাথে আমার ঠিক মিলছে না। যে কেমিস্ট্রি দেখে আমি বিয়ে করলাম, যে আমি ভেবেছিলাম যে এ আমার লাইফ পুরা অল সেট করে দিবে, কাইন্ড অফ ফায়ার ক্র্যাকার একবারে বলা যেতে পারে, পাটাকা। কিন্তু বিয়ের পর আমার ধারণা পুরো উল্টায় গেল যে আমি আসলে ভালো নাই, আমি কিছুতেই কোনো কিছুতে অ্যাডজাস্ট করতে পারছি না, আমার মনে হচ্ছে আমি এক্ষুনি ডিভোর্স দিয়ে দিই। বাসা থেকে আবার বলছে যে তুমি বিয়ে করলে 1 মাসও হইলো না, এত ধুমধাম করে এত আয়োজন করে বিয়ে, তুমি কেন ডিভোর্সে যাবা, আরেকটু চেষ্টা করো, তোমার গাফিলতি, তোমার কি দোষ ওগুলা ঠিক করো। কিন্তু তারপরেও হয়তো খাপ খাওয়ায় ওঠা যাচ্ছে না, টেনে 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 নিয়ে হইচই রাগারাগি মারামারি পর্যন্ত চলে যাচ্ছে, কত দূর যাবে। এর এই কারণগুলা বেসিক্যালি মাথায় রেখেই কিন্তু পালকিটা শুরু করা। এবং পালকি আসলেই দরকার এই কারণে, কারণ আমাদের বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেখানে কিনা প্রফেশনালরা কাজ করবে এই ম্যাচ মেকিং এর জন্য। আমার কাছে পার্টিকুলারলি প্রজেক্টের ব্যাপারে আমি যখন শুনছি আমি খুব এক্সাইটেড ছিলাম এবং ডেফিনেটলি আসি। ইটস বিকজ আমি 2টা জিনিস দেখছি। একটা হচ্ছে যে রিলেশনশিপ কাউন্সিলিংয়ের রিলেশনশিপ রিলেটেড প্রবলেমে 3 ধরনের মানুষ আসে আমাদের। মোটামুটি যদি বলি যে যত রকম রোগী আসে লাইফ স্প্রিংয়ে, তার মধ্যে 30 to 40% আসে হচ্ছে রিলেশনশিপ প্রবলেম নিয়ে। রিলেশনশিপের প্রবলেম হচ্ছে 3 রকম। একটা হইল যারা বিয়ে করবো তারা খুঁজে পাইতেছি না। সো দেখা যাচ্ছে যে ইয়াহিয়া ভাই জোর করে সিভি দিয়ে যাচ্ছে, বা আপনার ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, আপনি যদি কাউকে পান আমাকে দিয়েন। আমি বলছি আমি তো ভাই ম্যাচ মেকিং করি না। বলছে না না ভাই, যদি পান আপনাকে আমরা বিশ্বাস করি, যদি পান আপনি একটু দেখেন। আচ্ছা, এটা একটা। 2 নম্বর গ্রুপটা হচ্ছে কি, যে যারা তাদের হাজব্যান্ড এবং ওয়াইফ নিয়ে অ্যাবসোলুটলি হ্যাপি না, কারণ তারা বিয়ের পরেই বুঝতে পারছে যে তারা বিয়ের জন্য যে মন মানসিকতা নিয়ে সে বিয়ে করছে, দায়িত্ব এবং অধিকারের যে গল্প, সেই গল্পে সে প্রস্তুত না। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে যে বিশাল একটা অংশ ডিভোর্স। আমরা ডিভোর্স কমিউনিটিকে আমরা খুব নেগলেক্ট করি আমার মতে। বিশাল সংখ্যক একটা মেয়ে ডিভোর্স, কিছু সংখ্যক ছেলে ডিভোর্সড, এবং তারা ডিভোর্স থাকতে চায় না, তারা একা থাকতে চায় না। বাট ইটস জাস্ট দ্যাট যখন সে 25 বছর ছিল সে কাউকে গিয়ে বলতে পারছে আমি এটা বিয়ে করতে চাই, বাট যখন তার বয়স 37 এবং ডিভোর্স একটা বাচ্চা সহ, সে তখন কাউকে বলতেও পারে না, আবার সেটা নিতেও পারে না। সো সেই জায়গাটায় সে কার কাছে যাবে? তো এই জায়গাটা থেকে এটা একটা বিশাল বড় একটা জায়গা, যেখানে পালকির মতো একটা প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় যে খুবই সোশ্যালি খুবই ইউজফুল। কারণ দিনের শেষে লাইফ স্প্রিং শুধুমাত্র ওই মানুষ সমস্যা নিয়ে আসবে, সেই সমস্যা যখন সে ভীষণ কষ্টের মধ্যে পড়ছে সেটা নিয়ে শুধুমাত্র কেন কাজ করবে। এটা আরও বেশি দরকার এটাকে, যে যেন মানুষ সমস্যায় না পড়ে, যেন মানুষের এই প্রবলেমগুলো না হয়, যেন মানুষ খুব সহজেই কাউন্সেলিং ছাড়াই প্রবলেমগুলো থেকে বের হয়ে আসার পথ খুঁজে পায়, যেন প্রিভেনশনের পথটা অনেক বেশি ওপেন হয়। কারণ লোনলিনেসটা তো আসলে একটা প্রবলেম হয়। এবং আমার কাছে যেটা মনে হয় যে যখন কাউন্সেলিং করছি, ডিভোর্সের পরে বলেন বা ইভেন আমি বিবাহিত বাট স্টিল আমি আনহ্যাপি আমার ম্যারেজে, এই যে লোনলিনেসের ভিতর দিয়ে যাচ্ছি, ইমোশনাল লোনলিনেস, এটা কিন্তু কাটানো সহজ জিনিস না। এবং সমাজ আমাকে বিভিন্ন রকমভাবে স্টিগমাটাইজ করবে, তুমি বিয়ে এটা করো তো ওইটা করো না, এইখানে এ ভালো তো ও ভালো না। বাট আমি তো ভয় পাচ্ছি, কাউকে বিশ্বাসও করতে পারছি না। সো আমি কি করব? খুব ইন্টারেস্টিং জিনিস আছে যে অনেক সময় এখনকার যুগে ফ্যামিলি কিন্তু তার ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহী বা উৎসাহী না। এবং এই কেসগুলো আমি প্রচুর পাচ্ছি। আপনি বলার পর দেখা যাচ্ছে যে একটা মেয়ে তার বয়স 32-36 হয়ে যাচ্ছে, সে বিয়ে করতে চাচ্ছে। একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে, স্পেশালি অনেক ক্ষেত্রে বড় ছেলেরা বিয়ে করতে চাচ্ছে, ছেলেটার হয়তো বাবা মারা গেছে, কিন্তু ফ্যামিলি হ্যাঁ বিয়ে করতে পারো। যে বিয়ে করতে চাচ্ছে না সে বিয়ে করতে চাচ্ছে না, বাট আমি বলছি যারা বিয়ে করতে চাচ্ছে এবং সে আশা করেছিল যে
তার বাবা মা বা তার চাচা খালা তারা হেল্প করবে বিয়ে করতে, বাট তারা আসলে করতেছে না বা করতে পারতেছে না। তারা মনে করতেছে যে বিয়ের ছাড়া তো তুমি ভালোই আছো, তুমি বিদেশে আছো, টাকা পাঠাচ্ছ, তুমি দেশে আসো, চাকরি করতেছো, তুমি তো ভালোই আছো। পুরুষের ক্ষেত্রে সত্যি, নারীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু ফ্যামিলিরা বলে যে হ্যাঁ তোমার বিয়ে হলে ভালো হয়, বাট তার বিভিন্ন বিয়ের হেল্প করে না। এছাড়া আপনার আরেকটা প্রবলেম কিন্তু এখন কিন্তু সামাজিকভাবে আমরা কানেক্টেড না, যে আমরা যে একটা মানুষ যে বিয়ের জন্য আপনাকে হেল্প করবে তাকে তো সোশ্যালি কানেক্টেড হইতে হবে। এখন তো সোসাইটিটা অনেক বেশি ফ্র্যাগমেন্টেড, সো সেইখানে ম্যাচ মেকিং কিন্তু, আর আপনি যদি র্যান্ডমলি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কাউকে খুঁজেন, চেনা মানুষ, হ্যাঁ চেনা মানুষই তো প্রতারণা করে, সেখানে অচেনা মানুষকে আমি কিভাবে বিশ্বাস করব? মানে আমার কাছে যেটা মনে হয় যে আপনি যে মেসেঞ্জারে বললেন, ওই মেসেঞ্জারের থ্রুতে যদি আগানো যায়, মানে ওই দিকে তাকানো যাবে না, মানে এটা একটা গার্বেজের মতো অবস্থা হয়ে যায়। এবং সেই জায়গায় আমার মানে পালকির এই প্রয়োজনটা আসলে অনেক বেশি ছিল, যেখানে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগে যে পালকিতে কিন্তু একটা সিকিউরিটি মেনটেন করা হয়। কারণ একটা মেয়েকে যেমন সিকিউরিটিটা মেনটেন করাটা খুব বেশি প্রয়োজন, যে একটা ছেলে হঠাৎ করে ডিস্টার্ব করবে না, বা একটা ছেলেকেও কিন্তু একটা মেয়ে যে ডিস্টার্ব করবে যে আমি আপনার প্রতি ইন্টারেস্টেড না, তারপরে আপনি আমাকে ডিস্টার্ব করতে পারেন, এটা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে যদিও আছে, কিন্তু ওখানে ডিস্টার্ব করাটা যায়, কারণ ওখানে প্রাইভেসিটা মেনটেন করা হয় না। যেখানে পালকিতে শুধুমাত্র আমি যদি আপনাকে পারমিশন দেই, দেন আপনি আমাকে করতে পারবেন, আদারওয়াইজ আপনি আমার সম্পর্কে কিছুই জানতে পারবেন না, ইভেন আপনি আমাকে বিরক্ত করতে পারবেন না। সো মেয়ে হিসেবে ডেফিনেটলি এই সিকিউরিটির জায়গাটা আমার জন্য অনেক বেশি সেফ ফিল একটা বড় জিনিস যেটা প্যারালালি, সেটা হচ্ছে কি প্যাকেজিংটা বা স্ট্রাকচারটা করার সময়, সেটা হচ্ছে যে মানে অন্য যে কোনো ম্যাচ মেকিং প্ল্যাটফর্মের বাইরে এইখানে যেহেতু আমরা লম্বা সময় ধরে রিলেশনশিপ কাউন্সিলিং করছিলাম, বা সবচেয়ে বেশি সংখ্যক সাইকোলজিস্ট এখন লাইফস্প্রিং অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কাজ করে, সেই জায়গাটাতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে যে বর্তমান সময়ে ডিভোর্স যে হারে বেড়ে যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট। দেখা যায় যে একজন এসে আমাকে বলতেছে যে আচ্ছা ইয়াহিয়া ভাই, আমি বিয়ে করার আগে আপনার সাথে ওকে একবার একটু কথা বলা দিব, আপনি দেখবেন তো আপনার কাছে কি মনে হয় ম্যাচটা ভালো কিনা, অ্যান্ড অল অফ দ্যাট। এটা থেকে একটু আমি ইন্টারাপ্ট করলাম, এটা থেকে আমি জাস্ট একটা বলি, আপনি এরকম একজনকে বলেছিলেন, আপনার একজন ক্লায়েন্ট পরে আমার সাথে এসে কথা বলেছিলেন, এবং উনি লজ্জায় আপনার কাছে যেতে পারেনি, এই কারণে আপনি বলেছিলেন বিয়েটা আপনি করেন না, আপনি একটু পিছিয়ে দেন। এবং উনি জাস্ট মানে ওনার কাছে মনে হয়েছে যে না, ওর সাথে আমার কেমিস্ট্রি মেলে এবং ওকে আমি অনেক ভালোবাসি, ইয়াহিয়া ভাই সামহাও কোনো মিস করেছেন বা কোনো একটা পয়েন্ট, উনি বিয়েটা পিছায়নি, উনি কিন্তু বিয়েটা করেছেন। এবং আমার কাছে সবচেয়ে যেটা খারাপ লাগে যে এবং লেগেছে যে উইদিন 8 months উনি রিয়েলাইজ করেছেন যে উনি ওনার জীবনের সবচেয়ে বড় মিস্টেকটা করেছেন, এবং উনি আমার সাথে ভিজিট করেছেন এবং উনি আমার কাছে এসেছেন যে আমি কীভাবে ডিভোর্সটা দিব, এখন আপনি আমাকে বলেন। এবং আমি ওনার কাছে এই কারণে যেতে পারছি না যে উনি তো আমাকে বলেছিলেন যে শুধুমাত্র কেমিস্ট্রি দেখেন না, বা আপনার এই প্রবলেমগুলো হবে, বাট আমি ওনার কথা ট্রাস্ট করতে পারি নাই। সো ডেফিনেটলি তখন মানে ওনার এই আফসোসটা আছে, বাট আমার কাছে তখন এটা আরও মনে হয়েছে যে একজন প্রফেশনাল যদি আসলেই হেল্প করে একটা ম্যাচ মেকিংয়ে, তখন হয়তো ওই মানুষটার জন্য সহজ হবে। কারণ অনেক সময় আমরা আসলে আমাদের প্রিপারেশনটাই থাকে না যে বিয়ের পরে লাইফটা কেমন। মানে আমার কাছে খুব অবাক লাগে কি যে এই জায়গাটা আমাদের একটা বড় প্রবলেম হইলো, আমি মানুষকে বলি বিয়ের দাম কত, যে আপনি একটা মানুষকে ভালোবাসবেন, বিয়ের প্রোগ্রাম, টাকা, সময়, সোশ্যাল রেসপেক্ট, সো এত দামি একটা বিয়ে, রাইট? আপনি চিন্তা করেন আপনার বিয়ের দাম কত। অ্যান্ড এই যে বিয়েটা, এটা করার ক্ষেত্রে আপনি যদি সামান্য একটা এক্সপার্টের অপিনিয়ন নেন, যে বহু রিলেশনশিপ নিয়ে কাজ করতেছে, নট নেসেসারি ইয়াহিয়া ভাইয়ের কাছে আসার কোনো প্রয়োজন নাই, আপনার অ্যাবসলিউটলি কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে বহু সময় ধরে এই কাজটা করতেছে, সে এমন কিছু পয়েন্ট খুব তাড়াতাড়ি আপনাকে গ্রিন ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, কিছু কারেকশন, ইমপ্রুভমেন্ট এরিয়া আপনাকে খুব তাড়াতাড়ি দুই পক্ষের সাথে বসে বলতে পারে, যেটা আপনার জন্য এটা অজানা, কারণ আপনি এই ট্র্যাকের মানুষ না। হ্যাঁ, আপনি হয়তো বা ক্যারিয়ারে সাকসেসফুল, হয়তো আপনি পিএইচডি করছেন, হয়তো আপনি খুবই শিক্ষিত অথবা খুবই সাকসেসফুল ইন একটা পার্টিকুলার ডিসিপ্লিনে, বাট আমাদের এই এক্সপার্ট অপিনিয়ন নেওয়ার ব্যাপারে আমাদের যে দুর্বলতা, বা এটাকে যে আমরা অপ্রয়োজনীয় মনে করি, ওই যে কেন আমি কারো এক্সপার্ট অপিনিয়ন, আপনি এক্সপার্ট কারণ এটা আপনার লাইফের এত বড় একটা ইনভেস্টমেন্ট। ধরেন আপনি একটা জমি কিনবেন, আপনার সারা জীবনের সঞ্চয়, একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, আপনার তো একটা এক্সপার্টের সাথে কথা বলা উচিত। আপনি একটা বিরাট মানে প্রজেক্ট করবেন, আপনার একটা লয়ারের সাথে কথা বলা উচিত।
এবং আপনি একটা গাড়ি কিনবেন, সেটার ব্যাপারে আপনার 10টা এক্সপার্ট অপিনিয়ন নেওয়া উচিত। আপনি বিয়ে করবেন, মানে একটা হিউজ ব্যাপার, অথবা আপনি ডিভোর্স দিবেন, এটা একটা বিশাল ব্যাপার। সেইখানে একটা এক্সপার্টের অপিনিয়ন নেওয়ার ক্ষেত্রে আপনার কখনোই পিছপা হওয়া উচিত না। এই ইনভেস্টমেন্টটা আপনার, এই 1% ইনভেস্টমেন্ট আপনার এই 100% ইনভেস্টমেন্টের যে দিক নির্দেশনা, এই দিক নির্দেশনাকে ঠিক করতে পারে।